আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। সরকার ও বিরোধী দলের এমপিদের যুক্তিতর্কে উত্তপ্ত সংসদ। বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এবং তা তদন্তের দাবি জানান তিনি। আর প্রস্তাবিত বাজেটকে প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে ৭১ প্রশ্নে জামায়াতকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যেখানে প্রস্তাবিত বাজেটের বাইরেও এমপিরা বিভিন্ন ইস্যুতে কথা বলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সেই সাথে যুক্তিখণ্ডন একে অন্যের বক্তব্যের। বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি হয়েছে দেশে। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। আর জামায়াতে ইসলামের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি আরো পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। সংসদে এদিন বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপও। চলতি বাজেটকে প্রতারণার দলিল আখ্যা দিয়ে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উন্মুক্তের দাবি জানান নাহিদ ইসলাম। আর জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে বিএনপি। আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনি একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয় মানুষকে। স্বাস্থ্য খাত নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স স্থগিতের ব্যাখ্যা দেন তিনি। শিক্ষামন্ত্রী সংসদে জানান, 2027 শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে পরিবর্তনের পরিকল্পনার কথা। আর পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া নগদ অর্থ ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন। 500 টাকার নোট দিন শেষে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাৎক্ষণিকভাবে গ্রহণ না করায় অধিবেশন থেকে ওয়াকআউট করে জামাত এনসিপি জোট। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ভার্চুয়াল জগতে এক অভিনব প্রতারণার জালে নারীরা। ভণ্ড কবিরাজের পটাশ চিনির চিকিৎসা নিতে গিয়ে ঝলসে যাচ্ছে অনেকের হাত। জিনের মাধ্যমে সমস্যার সমাধান দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছে একটি অনলাইন প্রতারক চক্র, যাদের ধরতে নেই কোনো তৎপরতা। তুষার লস্করের ক্যামেরায় সজল শেখের রিপোর্ট। ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক সহ মানব জীবনের নানা সমস্যা সমাধান দিচ্ছে অনলাইন কবিরাজ। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তাদের শরণাপন্ন হচ্ছেন অনেকে, বিশেষ করে নারীরা। 12 থেকে 24 ঘন্টার ভিতরে জটিল ও কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকেন। কবিরাজের কেরামতিতে সমাধান পাওয়ার বদলে হারাতে হচ্ছে হাত। পটাশ চিনির মিশ্রণে জিন নামানোর প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ। তাদের একজন গাজীপুরের এই নারী, যিনি বাম হাতে বয়ে বেড়াচ্ছেন পুড়ে যাওয়া মারাত্মক ক্ষত। বলতেছে যে সবগুলো পটাশ আপনি ঢালার পরে 1 চামচ ওতে চিনি মিশান। তো চিনি মিশাইলাম, মিশানোর পরে বলতেছে যে সামান্য অল্প একটু পরিমাণে পানি দেন। কাগজের উপরে পানি দিচ্ছি, তখন বলতেছে কি যে আপনি বাঁ হাতে বা ডান হাতে যে কোনো একটা হাতে নিয়ে মোট করেন। মোট করে রাখার সাথে সাথে আমার হাতের উপর দিয়ে একদম ধুমার মতো মানে আগুন জ্বলে গেছে। পটাশ, চিনি এবং পানি একসাথে মেশালে কি হয়, এবার সেটি দেখব আমরা। ফার্মেসি থেকে কেনা পটাশের সাথে সমপরিমাণ চিনি ও পানি মিশিয়ে দেখতে চাই কি ঘটে।
কয়েক মিনিট অপেক্ষার পর মিশ্রণটি থেকে এভাবে উঠতে থাকে ধোঁয়া, আর এই ধোঁয়াকেই জিন হাজির হয়েছে বলে প্রতারণা করে কথিত কবিরাজ। আরো পাশ থেকে ভিডিও কলে রাখে, চিৎকার করে, এই আসবে এখন আসবে, চিৎকার করবেন না, চিৎকার করে এখনই আসবে, আপনার শরীরটা কাঁপুনি দিবে। আসলেই তাই, তখন মনে হয় ওই মুহূর্তের জন্য মনে হয় আসলেই জিন আসছে, জিন এসে আমার সমস্যার সমাধান করে দেবে। পটাশ চিনিতে পোড়া হাত নিয়ে গত 1 বছরে 200 জনের বেশি চিকিৎসা নিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, লোকলজ্জার ভয়ে ভুক্তভোগীদের অনেকেই গোপন করেন আসল গল্প। অনেকের ক্ষেত্রে যেটা হয় ডিলে করে ফেলে, আঙুলগুলো তখন পচে যায়, হ্যাঁ, তখন আর আপনাকে সেভ করবার মতো কিছুই থাকে না। একটা হাতের ফাংশনের জন্য এখানে কি আছে? এখানে আছে আমরা বোনস বলি, তারপরে মাসেল আছে, টেন্ডন আছে, নার্ভ আছে, ভেসেল আছে। এগুলো যদি মানে নষ্ট হয়ে যায় তখন তার এই হাতের কোনো মূল্য থাকে না। এবার আমরা দেখতে চাই কিভাবে কারা ফেলছে এই প্রতারণার ফাঁদ। আব্রাহাম হুজুর নামের একটি ফেসবুক পেজে দেয়া ফোন নাম্বারে আমরা যোগাযোগ করি একটি নারী কণ্ঠের মাধ্যমে। এরপর কথিত কবিরাজের দেয়া ইমো নাম্বারে যোগাযোগ করা হলে পটাশ ও চিনি হাতে দেওয়ার পরামর্শ দেন তিনি। 2টা আগরবাতি কিনতে হবে, একটা মোমবাতি, ঠিক আছে, আর 50 টাকা কালো পটাশ কিনতে হবে, আর 10 টাকা চিনি। এই জিনিসটা নিয়ে আপনার বসটা রুমের ভিতরে বসে আমাকে ফোন দিতে হবে। রোগী হিসেবে তার সাথে দেখা করতে চাইলে রাঙামাটির দুর্গম পাহাড়ের কথা বলে এড়িয়ে যায় সেই কথিত কবিরাজ। যদি আশা লাগতো সরাসরি, আসেন আপনার রাঙ্গামাটি শুভরং পাহাড়ে এসে আমাকে একটু জানান। এবারে পটাশ ও চিনির রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই অধ্যাপকের কাছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং যে চিনি দুটো একত্রিত করে যখন এখানে চাপ দেওয়া হয়, এখানে দুইটার একটার সঙ্গে একটা অক্সিডাইজিং এজেন্ট, একটা রিডিউসিং এজেন্ট, দুইটা মিলা একটা কেমিক্যাল রিয়াকশন হয়, এবং কেমিক্যাল রিয়াকশনের ফলে এখানে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয়, এবং সেই হিটটাই আপনার এই হাতের তালুটাকে বার্ন করে ফেলে। ইভেন এটা আপনি যেখানেই করেন না কেন এই ধরনের কেমিক্যাল সেখানেই বার্ন করবে। তিনি জানান, পটাশ কোনো নিরাপদ কেমিক্যাল নয়, তাই এর অবাধ কেনাবেচা নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। প্রতারণা করতেছে, ডেফিনেটলি এটার একটা গাইডলাইন সরকার থেকে থাকা উচিত, এবং বিক্রি করার জন্য অথরাইজড পার্সন থাকা উচিত। নর্মালি কেমিক্যালস সব জায়গায় বিক্রি করতে পারে না। অনলাইনে এত বড় একটি অপরাধ চক্র দিনের পর দিন তৎপর থাকলেও তার সম্পর্কে তথ্য নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের কাছে। জানিয়ে আপাতত কথা বলতে রাজি হয়নি তারা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদল নেতারা দাবি করেন, বহিরাগতরা এক শিক্ষকের সাথে আলোচনা করছিলেন ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য। তাদের নাম পরিচয় জানতে চাইলে উদ্ধত আচরণ করে শিবির কর্মীরা। তবে শিবির নেতাদের দাবি, কলেজের পূর্ব পরিচিত এক শিক্ষকের সাথে দেখা করতে এলে ছাত্রদল নেতারা তাদেরকে মারধর করে। এতে কয়েকজন আহত হন। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। তুরাগ নদে আওয়ামী লীগ নেতাকর্মীদের মরদেহ ভেসে ওঠার খবর ভিত্তিহীন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ডিএমপি। এ নিয়ে বিভ্রান্ত না হবার আহ্বান তাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মিছিল শেষে 7 নেতাকর্মী নিখোঁজের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাউর হয় তুরাগ নদ থেকে 3 জনের মরদেহ উদ্ধারের খবর। এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ঘিরে বিস্তর ঘোলা হয়েছে জল। এ নিয়ে বিবৃতি দেওয়ার একদিন পর আনুষ্ঠানিক ব্রিফ করল ঢাকা মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, তুরাগের ঘটনাটি নিছকই অপতথ্য, এতে কান না দেওয়ার আহ্বান তাদের। গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট। এই পুলিশ কর্মকর্তা জানান, অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যদি যারা এই ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে, এবং তারা কারা করছে তারা বের করে নিয়ে আসবে। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পুলিশ সুপার। মন্তব্য করেন, ডিজিটাল মাধ্যমে যা ছড়িয়েছে তা রাজনৈতিক রং জড়িয়ে স্বার্থন্বেষী মহলের গুজব। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে।
তথ্য ও ছবি বিশ্লেষণ করে তুরাগ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ উদ্ধারের খবর সঠিক নয় বলে দাবি করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। বারবার সময় বাড়িয়েও শেষ হয়নি সব কাজ, সাথে প্রকল্পের খরচ বেড়েছে 30%। এতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেমন সুফল পাচ্ছে না নগরবাসী। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার জন্য 4টি সরকারি সংস্থাকে দায়ী করছেন প্রকল্প পরিচালক। আর নগরবিদরা বলছেন যথাযথ পরিকল্পনার অভাবেই ভুগছে মেগা প্রকল্পটি। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। 16 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধনের প্রায় 2 বছর হতে চলেছে, অথচ এখনো শেষ হয়নি পূর্ণাঙ্গ নির্মাণ কাজ। 2018 সালে শুরু হয়ে 2022-এ শেষ হওয়ার কথা থাকলেও 4 ধাপে বাড়ানো হয়েছে সময়, সাথে বেড়েছে ব্যয়ও। এতে 3250 কোটি টাকার প্রকল্প দাঁড়িয়েছে 4314 কোটি টাকায়। সময় মতো কাজ শেষ না হওয়ায় মিলছে না সুফলও। প্রকল্পে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 14টি র্যাম্প নির্মাণ হওয়ার কথা থাকলেও 5টি বাতিল করে চূড়ান্ত করা হয় 9টি। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 4টির কাজ। যেসব র্যাম্প তৈরি হয়েছে তার একটি ছাড়া আর কোনোটিই চালু করা যায়নি। এতে করে প্রকল্পপত্রের পূর্বাভাস অনুসারে প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলার কথা চলছে তার অনেক কম। ইন্টেলেকচুয়ালি সন্ত্রাস করে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তো সেইগুলো ঠিক না করে টাকা আমি দিয়ে দিলাম, ওরা জায়গা দিচ্ছে না বা ইলেকট্রিক পোল সরাচ্ছে না, তো তুমি কাজ শুরু করলে কেন? প্রকল্পটি নলেজ বেসড অবস্থান থেকে উঠে আসেনি। প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিদের প্রকল্প সম্পর্কে অনুধাবন ক্ষমতা কম ছিল কিংবা ভবিষ্যৎ দেখার যোগ্যতার ঘাটতি ছিল। এই দীর্ঘসূত্রতার জন্য সিডিএ দায়ী করছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থাকে। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে রেলওয়ে, বন্দর, ওয়াসা, পিডিবি জমি হস্তান্তর এবং সেবা লাইন স্থানান্তরে বিপুল সময় ক্ষেপণ করেছে। আপনারা যদি যে ইন্টারভিউগুলো নেন, শুধু পিডি নেন, কিন্তু আপনারা যে আমাদের এখানে যে পরামর্শ প্রতিষ্ঠানগুলো যে আছে, কখনো কি ওদেরকে কখনো ইন্টারভিউ নিয়েছেন? ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা আসলে এই যে এই ব্যয়গুলো যে বৃদ্ধি পাইছে, ডিজাইন যে পরিবর্তন করলেন, ডিজাইনটা আসলে পরিবর্তন কেন করেছেন? আমি তো ডিজাইনার না। প্রজেক্ট ছিল 2017 থেকে 2020, অথচ আমার ঠিকাদারকে সাইট বুঝিয়ে দিতে 2020-এ সে মাত্র আমি তাকে 1 কিলোমিটার বুঝিয়ে দিতে পারছি। তাও আমার তখন গাছ কাটতে হয়েছে, গাছ কাটার অনুমোদন নিতে হয়েছে, সিটি কর্পোরেশন সে গাছগুলো টেন্ডার করতে হয়েছে। এখনো চলছে জিসি আর আগ্রাবাদ র্যাম্পের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সব র্যাম্প নির্মাণের মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ ঊর্ধ্বতন 21 পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমানকে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি এনএসআই এর পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে পদোন্নতি দিয়ে সিআইডি প্রদান করা হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17 শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামুজ্জামানের সই করা আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, চাকরিচ্যুত শিক্ষকদের ছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ দেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়, কিন্তু সাড়া দেননি তারা। এছাড়া চাকরি বিধি লঙ্ঘন সহ নৈতিক স্খলনজনিত কারণে আরেক শিক্ষককেও স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত কমাতে কূটনৈতিক পথে এগোতে সম্মত হয়েছে। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশ পরস্পরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক বসবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালী নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্ব এককভাবে তেহরানের, যদিও যুক্তরাষ্ট্রের দাবি ইরান জাহাজে হামলা চালিয়ে সমঝোতা লঙ্ঘন করেছে। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।